নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে জলকেলি। শাড়িটা কেমন যেন জড়িয়ে যাচ্ছে। হাত দিয়ে যত নিচের দিকে নামাতে চাইছে ততই সে যেন উঠে যাচ্ছে। লাল গামছাটা দুভাঁজ করে দু কাঁধের উপর দিয়ে রেখেছে। তবু সিঁড়ি দিয়ে উঠতে আজ কেন জানি অসুবিধে হচ্ছে। অন্যদিন তো এমন হয় না। আজ যে একদম নতুন শাড়ি, পুরনো শাড়ি হলে এই সমস্যা হয় না। কিন্তু 10টা সিঁড়ি সে আজ উঠতে পারবে তো? মনে মনে যে ভয় পেয়েছিল বাস্তবে সেটাই হলো। 2টো সিঁড়ির পরে যেই না বাঁ পাটা তুলেছে অমনি পায়ে পেঁচিয়ে গেল শাড়ি। ফল এর নিচের সিঁড়িতে ধপাস করে পড়ে গেল। যতটুকু না ব্যথা পেয়েছে তার চেয়ে নিশ্চিন্ত বেশি যে কেউ ওকে দেখেনি। কি লজ্জার ব্যাপার হতো যদি কেউ ওকে দেখত। কিন্তু ভগবান যে ওর চিন্তাধারায় মনে মনে হেসেছেন সেটা কি সে জানতো? জানবে কি করে? সে নিজে নিজে ওঠার চেষ্টা করছে। এমন সময় শুনতে পেল, নিজে নিজে উঠতে পারবেন? না হলে আমার হাতটা ধরুন। জিজ্ঞাসা হতভম্ব। সে ভেবেছিল কেউ দেখেনি, কিন্তু দেখেছে এমন একজন যাকে সে এর আগে কোনো দিন ওর গ্রামে দেখেনি। এ কোন দেবদূত? সে তো নিজে নিজে উঠতে পারত। কি দরকার ছিল ভগবানের এই দূত পাঠানোর? এখন তো সত্যিই ভীষণ লজ্জাও লাগছে। পুরো শরীর ভেজা, শাড়িটা গায়ে লেপ্টে আছে, সামনের গামছাটাও পড়ে গেছে। সে আর নিজের কথা চিন্তা করবে না। যত চিন্তা করবে তত লজ্জা এসে ওর সমস্ত শরীর আরও লেপ্টে দেবে। আমি নিজে নিজে উঠতে পারবো। সত্যি পারবেন? দেখে তো মনে হচ্ছে না। দেখুন তাহলে। গামছাটা সামনে ঠিক করে নিয়ে সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, ঠিক আছে, হাড়গোড় ভাঙেনি। সত্যি ভয় পাওয়ার মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। আমি যাই। তিনি সিঁড়ি ভেঙে উপরে উঠে চলে গেলেন। যতক্ষণ ওই দূতকে দেখা যাচ্ছিল ততক্ষণ সে দাঁড়িয়ে রইল। যদি আবার পড়ে যায়, তার চেয়ে উনি চোখের আড়াল হয়ে যান, তারপর সে উপরে উঠবে, এখন নয়। গান্ধার হাঁটতে হাঁটতে ভাবছে মেয়েটার কথা। সত্যিই কি ব্যথা পায়নি? ওকে দেখে ব্যথা না পাবার ভান করলো না তো? আরে, সেই অচেনা মেয়েটার কথা ভাবছে কেন? সে কি এইসব ভাবার জন্য এ গ্রামে এসেছে? নিজের খেয়ালে পুরো গ্রামটা হেঁটে হেঁটে দেখল গান্ধার। কিছুক্ষণ আগে সে এই প্রথম এখানে পদার্পণ করেছে। কোথায় থাকবে সব আগে থেকেই ঠিক করা ছিল। এসেছে কাজ করতে। ঘরে বসে থাকতে কি ভালো লাগবে? গ্রাম কোনোদিনও সে দেখেনি, তাই একা একা সে গ্রামের অনুভূতিটা নিতে চেয়েছিল। কিন্তু যেই অনুভূতি মস্তিষ্কে ক্রিয়া করছে তাতে আসল কাজ সুন্দরভাবে করতে পারবে তো? আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। গিটারে এই গানটা কেন বাজাচ্ছে গান্ধার? আশ্চর্যের ব্যাপার তো। সে গিটারটা হাতে নিয়েছিল গান বাজানোর জন্য, কিন্তু কী গান বাজাবে সেটা যেন মন ঠিক করে দিল। বাড়ি থেকে আসার সময় ওর প্রিয় যন্ত্র সঙ্গে করে নিয়ে এসেছিল রাত্রিবেলা অবসর সময়ে বাজানোর জন্য। কিন্তু সে তো এই বিদেশিনীকে চেনে না। আর ওকে বিদেশিনী? বিদেশি তো সে। তবে তো ওকে এখন ওর মনের বিদেশিনীকে চিনতে হবে। কিন্তু কিভাবে? কাল সকাল থেকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। যত তাড়াতাড়ি সে কাজ শেষ করতে পারবে তত তাড়াতাড়ি সে বাড়ি যেতে পারবে। আর সে তাড়াতাড়ি বাড়ি যেতে চায়। মাত্র কিছুক্ষণ আগে সে এসেছে, কিন্তু মনে হচ্ছে কত দিন বাড়ি ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া।
ফোনের আড্ডা আর বাস্তব আড্ডার মধ্যে কোনো মিল নেই। বাস্তব আড্ডা কিছু সে দিতে পারবে না, কারণ সে যে এখানে একা। জিজ্ঞাসা বাড়ি গিয়ে ভাবছে, অচেনা এই পরদেশি কার বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামের সবাই সবাইকে চেনে, কার বাড়িতে কখন অতিথি আসবে এটাও কারোর অজানা থাকে না। কিন্তু এই পরদেশি এসে একা একা বেড়াতেও বেরিয়ে পড়ল। এবং পড়বি তো পর ওর সামনে। আজ সে স্নান করে নতুন একটা মচমচে শাড়ি পরেছিল। বিকেলে মাঠ থেকে কি করে যেন কাদা লেগে গেল শরীরে, তাই আবার পুকুরে স্নান করতে গিয়েছিল। সে যখন পড়ে গেছিল তখন সামনে শাড়ি কি ঠিক ছিল? কি লজ্জা! কেন এমন বিড়ম্বনার মধ্যে ভগবান তাকে ফেললেন? পরদিন যে বাড়িতে গান্ধার উঠেছে সেই ভদ্রলোক ওকে নিয়ে গ্রামের রাস্তায় বেরোলো। সবাইকে গান্ধারের পরিচয় দিতে হচ্ছে, কেন এসেছে বলতে হচ্ছে। সবাই শুনে বলছে সে কাজে যেন সাফল্য আসে। গ্রামবাসীও সেটাই চায়। কাজ করতে নেমে অনেকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে কাজটা যতটা সোজা ভেবেছিল ততটা নয়, বেশ কঠিন এবং সময়ও লাগবে বেশ বেশি। কিন্তু একবার যখন এসে পড়েছে তখন তো কাজ শেষ করেই যেতে হবে, না হলে পরবর্তী কাজ শুরু করবে কেমন করে? আপনি এখানে একা কোথায় এসেছেন? ওরে বাবা, পেছন থেকে এসে এমনভাবে একসঙ্গে এতগুলো প্রশ্ন করলেন যে আমি চমকে উঠেছি। আপনিও তো সেদিন আমাকে চমকে দিয়েছিলেন। আচ্ছা বলুন, একজন যদি চোখের সামনে পড়ে যায় তাকে তুলতে সাহায্য করা আমাদের কর্তব্য নয় কি? আমি সেটা বলিনি। আপনাকে এর আগে আমাদের গ্রামে দেখিনি, তাই বলছি। আমিও সেদিনই এসেছি একটা কাজে। কী কাজ? আছে, সেটা পরে বলবো। আমি জিজ্ঞাসা, আমি গান্ধার। এই পুকুরটা তোমাদের, মানে আপনাদের? হ্যাঁ, গ্রামে আমাদের প্রত্যেকের বাড়ির পেছনেই পুকুর আছে। গ্রামে কটা পুকুর আছে বলতে পারবেন? সঠিক বলতে পারবো না, তবে অনেক। আপনি পুকুর পছন্দ করেন? এটা আবার কী ধরনের প্রশ্ন করলেন? পুকুর আবার পছন্দের অপছন্দের কি? না, এমনি। ঠিক আছে, আমি যাই। আপনি আমাদের গ্রামের অতিথি, চলুন আমাদের বাড়ি। যাব অন্য একদিন, আজ কাজ আছে। ঠিক আছে, পরে দেখা হবে। গান্ধারের নিজস্ব একটা এনজিও রয়েছে। নিজের গুরুত্বপূর্ণ অফিসের চাকরির পাশাপাশি সে এটারও কর্ণধার। সে জিজ্ঞাসাদের গ্রামে এসেছে একটা গুরুত্বপূর্ণ কাজে। গ্রামের কিছু লোক চাইছে যত পুকুর আছে সব ভরাট করে বহুতল বাড়ি তৈরি করতে। গ্রামের সরল মানুষরা প্রায় রাজি হয়ে যাচ্ছে। খবর পেয়ে সে এখানে এসেছে। পুকুরের প্রয়োজনীয়তা সবাইকে বোঝাচ্ছে সে। মোটামুটি সে সফল ওর কাজে। আগামীকাল আরও কয়েকটা বাড়ি যেতে হবে ওকে। আর দুদিনের মধ্যে আশা করছে কাজ শেষ হয়ে যাবে। তারপর বাড়ি, বন্ধুবান্ধব এবং চাকরি সব শুরু হবে। ভাবতেই ওর মনটা খুশিতে ভরে উঠল। বাড়িতে কেউ আছেন? আপনি আসুন, কি ব্যাপার? আমি আপনার বাবার কাছে এসেছিলাম। উনি নেই? না, নেই। কিন্তু কেন? আপনি জানেন আপনাদের সুন্দর পুকুরটা বুঝিয়ে ফেলার পরিকল্পনা চলছে? বলেন কি? জানি না তো। আমি এই কাজেই এসেছি। পরিবেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। তাই গ্রামের একটা পুকুরও যাতে ভরাট না হয় আমি সেই চেষ্টা করছি এবং সফলতাও পেয়েছি। আজ আপনার বাবার কাছে এই জন্যেই এসেছিলাম। ভালোই তো হয়েছে, আপনার সঙ্গে গল্প করতে পারছি। বাবা থাকলে তো সামনেই আসতে পারতাম না। তাই তো, বাবা তো আর জানেন না আপনাকে কী অবস্থায় আমি দেখেছি। মানে কি বলতে চাইছেন?
ও কিছু না, ছেড়ে দিন, আজ যাই কেমন। গান্ধার তো চলে গেল, কিন্তু কি বলে গেল সে? ওই দিন সে কেমন অবস্থায় ছিল? বুকের শাড়ি একদম সরে গিয়েছিল। ওরে বাবা রে, ওর যে ভীষণ লজ্জা লাগছে। সে গ্রামে এসেছে পুকুর চুরি বন্ধ করতে, কিন্তু মনে হচ্ছে ওর মনটা চুরি করে নেবে। ওর কেমন যেন লাগছে। গ্রামের মেয়ে শহরের মানুষের প্রতি কি এমন ভাবাবেগ আসা উচিত? কিন্তু আসছে যে, সে কি করে ওকে আটকাবে? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আজ গিটারে এই গানটা বাজাচ্ছে গান্ধার। মনে মনে বলছে, জিগিসা, তোমার মনের মন্দিরে আমার নামটা লিখেছ তো? সেদিন ঘাটলাতে তোমার অনাবৃত দেহ আমাকে নাড়িয়ে দিয়েছে। আমি যে গ্রামে এসে তোমার প্রেমে পড়ে গেলাম। পুকুর চুরিতে সাফল্য লাভ করেছি। মন চুরিতে সাফল্য আসবে কি? আসবে তো? গান্ধার যে উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছিল তা সাফল্যের শেষ পর্যায়ে। সব পুকুরের মালিক বুঝতে পেরেছে পুকুরের প্রয়োজনীয়তা। দুষ্টু লোকগুলোর কথাগুলোর যে কোনো সারবত্তা ছিল না, এটা ওরা বুঝতে পেরেছে। এখন পর্যন্ত যতগুলো কাজে তাদের এনজিও হাত দিয়েছে, সবটাতে মোটামুটি সফল ওরা। কিন্তু এবার এখানে এসে সফলতার পাশাপাশি আর একটা সুন্দর অধ্যায়ের দিকে মনে মনে কখন সে চলে গেল বুঝতেই পারল না। জিগিসার সরলতা, ওর সৌন্দর্য ওকে মোহিত করেছে। তাই জিগিসার বাবার কাছে যখন পুকুর ভরাট না করার আবেদনের সঙ্গে সঙ্গে নিজের মনের আবেদনটা জানালো, তখন ওর বাবা অবাক যে শহরের এত বড় চাকরি এবং এত সুন্দর এনজিও চালায়, সে কিনা গ্রামের এই মেয়েকে বিয়ে করতে চায়। বামুন হয়ে চাঁদে তিনি হাত দেননি, উল্টে চাঁদই বামুনের কাছে নেমে এসেছে। অতএব আর দেরি কেন, তাড়াতাড়ি বিয়ে হবে তিনি বললেন। বাড়ি যাবার আগে, বিয়ের আগে ঠিক দুটিতে একান্তে একটু কথা বলল ওর মা বাবার মত নিয়ে। জিগিসা, তুমি অমনভাবে সিঁড়িতে সেদিন পড়ে না গেলে আমার মন তোমার প্রতি আকৃষ্ট হতো কি না বুঝতে পারছি না। তোমাকে সেদিন সেই অবস্থায় দেখে আমার কেমন লেগেছিল আমি বলতে পারবো না। ভাগ্যিস দেখেছি আমি, অন্য কেউ দেখলে কেমন ব্যাপার হতো বুঝতে পারছো? না, বুঝতে পারছি না, মানেটা বুঝিয়ে বলবে? মানে আর কি, অবিন্যস্ত শাড়ি আঁচল খুলে সামনের দিকে পড়ে গেছে, নিচের শাড়ি উপরের দিকে উঠে গেছে। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। সিঁড়ি দিয়ে নামবো কি নামবো না চিন্তা করছিলাম, কিন্তু কেউ পড়ে গেলে যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তবে আমি কেমন মানুষ, তাই তোমার কাছে নেমেছিলাম। এখন সেই হাত দুটোকেই নিজের হাতের সঙ্গে জড়িয়ে নিয়েছি। কি অবাক কাণ্ড, তাই না? আমি বুঝতে পারছিলাম, তাই তো পড়ার চেয়েও তুমি এসেছো বলে ভগবানকে বকেছিলাম। ভীষণ কষ্ট হচ্ছিল উঠতে, তবুও তোমাকে ধরতে দেইনি। তখন যদি জানতাম এমন হবে তবে তো তোমাকে নিয়ে আবার পুকুরে নামতাম। বিকেলবেলা পুকুর তো খালিই ছিল। শোনো, বিয়ের পর যখন আসবো তখন দুজনে পুকুরে নেমে স্নান করব। এই, আমি কিন্তু সাঁতার জানি না। আরে জানো না যখন, তখন আমাকেই তো সেটা শিখিয়ে দিতে হবে। ওরা দুজন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে বিয়ের পর দুজন পুকুরে নামবে ও জল কেলি করবে। নমস্কার।